Microphone off. থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা শুরু করবো তোমার প্ল্যান্ট ফিজিওলজি। এটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। বিশেষ করে ধরো আমাদের হিউম্যান ফিজিওলজির কিছু কিছু টপিক আছে যেগুলো আসলে তোমাদের জিওলজিতে আলোচনা করা হয়নি। কারণ হিসাবে আমরা ধরে নিচ্ছি যে এগুলো তো একটা পেপারে আছে, তোমাদের ফার্স্ট পেপারে প্ল্যান্ট ফিজিওলজির মধ্যে কিছু কিছু টপিক আছে যেগুলো আমাদের এনিমেল ফিজিওলজিতেও আছে। তো সেই জন্য এগুলা রিপিট হবে বিধায় এনিমেলের ক্ষেত্রে সেগুলা করা হয়নি। যেমন ধরো আমরা শ্বসন, সেটা তো উদ্ভিদেরও হয়, প্লান্টেরও হয়, প্রাণীরও হয়, উদ্ভিদেরও হয়। তো আমরা এটা প্রাণীর, এখানে তুমি দেখবা আমরা প্রাণীবিদ্যার মধ্যে আর কোনো আলোচনা নাই, কারণ আমরা ধরে নিচ্ছি তোমরা সেটা উদ্ভিদ বিদ্যার মধ্যে পড়ে নিচ্ছ। তারপরে আবার ধরো সেল, সেল কি শুধু শুধু উদ্ভিদের আছে না, প্রাণীরও তো আছে। তো আমরা তো যখন আমরা এনিমেল ফিজিওলজি পড়ি তখনও তো আমাদের সেল পড়তে হবে, কোষ পড়তে হবে, কোষ কিভাবে কাজ করে সেভাবে জানতে হবে। তো সেইগুলো আমরা ধরে নিই যে তোমার এই উদ্ভিদ বিদ্যার মধ্যে, উদ্ভিদ বিদ্যা প্রথম পত্রের মধ্যে আছে। তো সেই জন্য আসলে সেটাকে আবার দেওয়া হয়নি। এরকম ভাবে কোষ বিভাজন, তারপরে তোমার বেশ কিছু টপিক আছে যেগুলো আসলে উদ্ভিদ বিদ্যা, উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞানের সাথে ভালোই মিল আছে, এবং এই জন্য এক জায়গায় আলোচনা হবে বিধায় এটাকে আমরা রিপিট করি নাই। ঠিক আছে? ওকে, আমি একটু ফ্যানটা চালাই দিই। হ্যাঁ, গরম লাগতেছে, একটু দাঁড়াও। ওকে, ঠিক আছে। তাহলে এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, এমন না যে এটা উদ্ভিদ বিজ্ঞানের শুধু টপিক। ঠিক আছে, আমাদের প্রাণীর ক্ষেত্রে এরকম অনেক কিছু ঘটে যেগুলো আমরা এখানে আলোচনা করা হয়েছে। আচ্ছা, তোমাদের কাছে কি ফ্যানের আওয়াজটা যাচ্ছে? জি না। তাহলে তো খুবই ভালো। না, আমার ফ্যান অফ করতে হবে না, এটা খুবই ভালো, খুবই খুশি হইলাম এটা শুনে। ওকে, তারপরে এখন তো আমরা উদ্ভিদ শরীর তত্ত্ব পড়বো। ওকে, তো আমি দেখি আগে এই বিষয়টুকু তোমাদের ক্লিয়ার আছে কিনা। শরীর তত্ত্ব মানে কি তোমরা কেউ জানো? আচ্ছা, আমি ক্লিয়ার করে দিই একটু। তোমাদের সাথে ইন্টারাকশন হবে, মানে তোমাদেরকে অনেক প্রশ্ন করা হবে, তোমরা এগুলো উত্তর দিবা, এইভাবে আমরা সবার বেসিকটা ক্লিয়ার করব আর একটু মজা নিয়ে শিখবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমার শরীর তত্ত্ব মানে হইলো, যেমন ধরো এই যে আমরা হিউম্যান বিইং, আমরা যে তোমার জীবিত আছি, এই যে আমি দাঁড়ায় রয়েছি, এটা কি এমনি এমনিতেই হয়েছে? এমনি এমনিতেই হয় না, আমাকে দাঁড়ায় রাখার জন্য অনেক সিস্টেম কাজ করতেছে। যেমন ধরো এই যে আমি এখন দাঁড়ায় রয়েছি, তার মানে আমার পা গুলা সোজা আছে, হাতটা দেখো এরকম সোজা আছে। ঠিক আছে? এই যে আমি কথা বলতেছি, তো কথা বলার সময় আমার জিহ্বা নাড়াচাড়া করা লাগতেছে, আমার ভোকাল কর্ড নাড়াচাড়া করা লাগতেছে। তারপর এই যে ধরো আমি তাকিয়ে আছি, হ্যাঁ, তোমাদের দিকে যে তাকিয়ে আছি, হ্যাঁ, তো এই যে এটা আমার চোখ কাজ করতেছে। তো আমার চোখ কাজ করতেছে। আমার দাঁড়ায় থাকার জন্য আমার যে পেশি আছে, পায়ের পেশি, শরীরের বিভিন্ন অংশের পেশি, সেগুলা কাজ করতেছে। তারপর আমি যে কথা বলতেছি সেটার জন্য কতগুলো অংশ কাজ করতেছে। তারপরে আমার সবগুলা কোষকে বাঁচিয়ে রাখার জন্য আমার হার্ট রক্ত পাম্প করে সারা বডির মধ্যে দিতেছে। তো সেই জন্য কোষগুলা রক্ত থেকে প্রয়োজনীয় অক্সিজেন নিচ্ছে, প্রয়োজনীয় খাবার নিচ্ছে, এভাবে তারা সেখান থেকে শক্তি তৈরি করতেছে শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে। শক্তি তৈরি করে সেই শক্তি আবার সাপ্লাই করতেছে। ওই যে বিভিন্ন রকম কাজ চলতেছে আমাদের বডিকে বাঁচিয়ে রাখার জন্য, আমাদেরকে বাঁচিয়ে রাখার জন্য। তারপর হচ্ছে আমাদের এই আমাদের বিভিন্ন কাজকর্ম চালানোর জন্য আমাদের প্রত্যেকটা অর্গানকে, প্রত্যেকটা অঙ্গকে কিছু কাজ করতে হয়। তো এই সব নর্মালি একটা জীব কিভাবে চলে, তার কাজগুলো কিভাবে চলে, হ্যাঁ, এই সব কাজগুলা নিয়ে যেই শাখাটা আলোচনা করে, সেই শাখাটাকে আমরা বলি হচ্ছে তোমার ফিজিওলজি বা শরীর তত্ত্ববিদ্যা। ঠিক আছে? তার মানে ফিজিওলজি মানে হচ্ছে নর্মাল ফাংশন, আমাদের বডির সব অর্গান, আমাদের উদ্ভিদের ক্ষেত্রে তুমি উদ্ভিদের প্রত্যেকটা অঙ্গ কিভাবে কাজ করে, প্রত্যেকটা কোষ কিভাবে কাজ করে, এই সবগুলা নিয়ে একটা উদ্ভিদকে বাঁচিয়ে রাখার জন্য কি কি প্রক্রিয়া চলতেছে। যেমন ধরো একটা উদ্ভিদ, সে বেঁচে থাকার জন্য তার খাবার দরকার, সে খাবার কোত্থেকে পায়? উদ্ভিদ খাবার কোত্থেকে পায়? সূর্যের মাধ্যমে। হ্যাঁ, সূর্যালোকের মাধ্যমে সে তৈরি করে। তো ওই যে খাবার তৈরির একটা প্রক্রিয়া আছে এটা। তারপরে ধরো তাকে বেঁচে থাকার জন্য আরো কি করতে হয়, সে তার এটিপি তৈরি করতে হয় শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে যেটা হয়। তারপরে ধরো আরো বেঁচে থাকার জন্য কি করতে হয়, তাকে খনিজ লবণ শোষণ করতে হয়,
পানি শোষণ করতে হয়, তারপর হচ্ছে তোমার প্রশোধন প্রক্রিয়ার মাধ্যমে কিছু অতিরিক্ত পানি দেহ থেকে বাইরে বের করে দিতে হয়। তো এই সব ব্যাপারগুলো যেগুলো একটা উদ্ভিদকে বাঁচিয়ে রাখছে, হ্যাঁ, যেই প্রক্রিয়াগুলো একটা উদ্ভিদকে বাঁচিয়ে রাখছে, সেই প্রক্রিয়াগুলোকে একসাথে আমরা বলি প্লান্ট ফিজিওলজি বা উদ্ভিদ শরীর তত্ত্ব। আচ্ছা, তাহলে তোমাদের কাছে কি শরীর তত্ত্ব ব্যাপারটা ক্লিয়ার হইলো? জি বুঝছি। ওকে, তাহলে আমরা শরীর তত্ত্ব কি সেটা বুঝলাম। ওকে, তাহলে এখন আসো তোমরা তাহলে উদ্ভিদ দেহের, আচ্ছা একটা বিষয় তোমাদের কাছে একটু ক্লিয়ার করি। তোমরা কি এই বিষয়টা জানো যে কোনো একটা শর্ত প্রয়োগ করে আমরা সব উদ্ভিদ প্রাণী এবং মাটি সবকিছুকে এক বলতে পারি? তোমরা কি এটা জানো? ধরো তুমি যদি উদ্ভিদ, তারপরে প্রাণী, তারপর হচ্ছে মাটি, এই তিনটা বিষয়কে এক বলতে চাও, তাহলে সেই ক্ষেত্রে কি শর্ত দিলে তিনটা বিষয় এক হবে? মানে কোন দিক থেকে তিনটা জিনিস এক? উদ্ভিদ, প্রাণী, মাটি সবগুলো এক, কোন দিক থেকে তোমরা বলতে পারবা? একটা অলিম্পিয়াডে এই কোশ্চেনটা করা হয়েছিল, আমি ছিলাম, আমি অবশ্য আনসারটা তখন আমি চিন্তা করতেছিলাম, আমি পারি নাই, আরেকজনের আনসার দিয়ে 1000 টাকা দিচ্ছিল, ঠিক আছে। আচ্ছা, তো তোমরা পারো বা পারবা কিনা দেখো। যদি আমরা উদ্ভিদ, প্রাণী এবং মাটিকে একই বলতে চাই, তাহলে কোন দৃষ্টিকোণ থেকে বলা যাবে? উদ্ভিদ, প্রাণী এবং মাটি, এই তিনটা বিষয়কে, উদ্ভিদ, প্রাণী এবং মাটি, এই তিনটা বিষয়কে যদি আমরা একই বলতে চাই, তাহলে রেকর্ডিং হচ্ছে, হ্যাঁ, তাহলে কোন দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারবো? আচ্ছা, তোমরা, আমি একটু চিন্তা করার সময় আসলে খুব বেশি দিচ্ছি না, তাহলে আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে, ধরো আমাদের উদ্ভিদ দেহ কি দিয়ে তৈরি, প্রাণী দেহ কি দিয়ে তৈরি? উদ্ভিদ দেহ প্রোটিন, কোষ। কার্বোহাইড্রেট, লিপিড, এগুলা মানে বিভিন্ন অণু পরমাণু এগুলা দিয়ে তৈরি, ঠিক আছে। সেগুলোর মধ্যে ধরো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এগুলাই আছে। তারপরে হচ্ছে প্রাণী দেহ কি দিয়ে তৈরি? প্রোটিন, তারপরে তোমার লিপিড, চর্বি, ওইগুলা দিয়ে তৈরি, সেখানে বিভিন্ন আয়ন আছে, বিভিন্ন পরমাণু আছে সেগুলা। তারপরে তোমার মাটি, মাটিরও তো এগুলাই উপাদান, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, হ্যাঁ। তো দেখা যায় যে উপাদানগত দিক যদি আমরা বিবেচনা করি, মানে একটা উদ্ভিদ দেহের কি কি উপাদান আছে, বা একটা উদ্ভিদ দেহ কি কি উপাদান দিয়ে তৈরি, কি কি মৌল দিয়ে তৈরি, দেখা যায় একটা প্রাণী দেহ ওই মৌলগুলা দিয়ে তৈরি, দেখা যায় মাটির মধ্যে ওই মৌলগুলাই থাকে। তাহলে তারা কি দিয়ে তৈরি? হ্যাঁ, যে উদ্ভিদও এই উপাদানগুলো দিয়ে তৈরি, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এগুলো দিয়ে তৈরি। তারপর তোমার মাটি, ওইগুলা মাটির মধ্যে ওই উপাদানগুলো কিছু পাওয়া যায়। তারপর হচ্ছে তোমার দেখা যায় যে প্রাণীর দেহ এগুলা দিয়ে তৈরি। তাহলে এই দিক থেকে আমরা উদ্ভিদ, প্রাণী এবং মাটি তিনটাকে একই বলতে পারি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, যাও, এটা এমনিতেই একটা এক্সট্রা টপিক মাঝখানে বলে ফেললাম। ওকে, এখন একটা উদ্ভিদের কাজকর্ম চালানোর জন্য তো অনেক কিছু লাগবে। হ্যাঁ, একটা উদ্ভিদের কাজকর্ম চালানোর জন্য, তার দেহ গঠনের জন্য বিভিন্ন আয়ন, আমরা অলরেডি এই প্রশ্নের মাধ্যমে তোমাদেরকে একটা বিষয় শিখিয়ে দিলাম, সেটা হলো যে উদ্ভিদ দেহের বিভিন্ন অঙ্গ গঠনের জন্য বিভিন্ন অঙ্গের গঠন উপাদান, কিংবা উদ্ভিদ দেহকে সচল রাখার জন্য বিভিন্ন আয়ন দরকার, ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমরা কি এমন একটা মৌলের নাম বলতে পারবা যেটা উদ্ভিদ দেহের জন্য আবশ্যক? এরকম একটা মৌল যেটা উদ্ভিদ দেহের জন্য আবশ্যক? ম্যাগনেসিয়াম আছে, ক্যালসিয়াম আছে। আচ্ছা, তুমি মুরমি বলতেছো যে ম্যাগনেসিয়াম উদ্ভিদের জন্য আবশ্যক, কেন আবশ্যক? তোমরা এমন একটা উপাদান বলো যে উপাদানটা উদ্ভিদ দেহের জন্য আবশ্যক। অক্সিজেন। ইয়েস, অক্সিজেন। কেন অক্সিজেন? শ্বসনের জন্য। হ্যাঁ, তাহলে তো একটা ভালো জিনিস চিন্তা করতেছে। সে বলতেছে যে উদ্ভিদ দেহে আছে, উদ্ভিদ দেহে শ্বসন কেন দরকার? স্যার কার্বন ডাই অক্সাইড তো দরকার তার খাদ্য তৈরির জন্য। আমি মৌলের কথা বলছি, তোমরা যৌগ বলতেছে কেন? স্যার কার্বন আছে, অক্সিজেন আছে, দুইটাই তো হ্যাঁ, তাহলে আছে। দাঁড়াও, তাহলে তোমরা দেখো অলরেডি তিনটা বলে ফেলছো। যে স্যার এখানে কার্বন দরকার, কারণ তার কার্বন দরকার, তোমরা বলছো যে কার্বন দরকার কারণ সে তো কার্বোহাইড্রেট
কার্বন দরকার, কারণ সে কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ করবে, সেজন্য এদিক থেকে তোমরা বলছো। কেউ বলছো স্যার অক্সিজেন দরকার। আচ্ছা, এই অক্সিজেন দরকার কেন? শ্বসনের জন্য। ঠিক আছে, ভালো কথা বলছো। আর সহজভাবে চিন্তা করলে প্রথমে আসলে আমরা চিন্তা করি উদ্ভিদের একটা তো গঠন দরকার, উদ্ভিদের একটা গঠন দরকার। উদ্ভিদ কি দিয়ে তৈরি? উদ্ভিদ দেহ কি দিয়ে তৈরি? মানে কোষ দিয়ে তৈরি, সহজ কথা। দ্বারা গঠিত। হ্যাঁ, তারপর কোষের মধ্যে কি কি আছে? সেল মেমব্রেন আছে, কোষ ঝিল্লি আছে, তারপর আরো বিভিন্ন কোষ অঙ্গাণু টঙ্গাণু এগুলো আছে। তো কোষ ঝিল্লির মধ্যে কি আছে? কোষ ঝিল্লি আছে। তারপর তোমার ওইদিকে আবার কোষ প্রাচীর আছে উদ্ভিদের মধ্যে। কোষ প্রাচীরের প্রধান উপাদান কি? সেলুলোজ দিয়ে গঠিত। সেলুলোজ একটা কি? কার্বোহাইড্রেট। তো কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট ছাড়া আসলে উদ্ভিদ দেহের গঠন আমরা চিন্তাই করবো না, কারণ কার্বোহাইড্রেট ছাড়া আমরা তো কোষ প্রাচীরের কথা চিন্তা করতে পারবো না। তারপর উদ্ভিদ যে খাবার তৈরি করে গ্লুকোজ, সেটাও কি কার্বোহাইড্রেট। তার মানে আমরা যেটা বুঝতেছি যে উদ্ভিদের জন্য কার্বোহাইড্রেট ইজ এ মাস্ট, মানে উদ্ভিদের জন্য কার্বোহাইড্রেট খুব দরকার। তাহলে কার্বোহাইড্রেটের মধ্যে কি কি উপাদান থাকে? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। হ্যাঁ, তাহলে তোমরা বুঝতেছো যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এগুলো উদ্ভিদের জন্য আবশ্যক। এগুলো ছাড়া উদ্ভিদ দেহকে আমরা চিন্তা করতে পারবো না। আর কিছু? প্রোটিন। উদ্ভিদের জন্য প্রোটিন দরকার নাই? কোষ ঝিল্লিতে প্রোটিন থাকে না? উদ্ভিদ দেহের মধ্যে কি রাসায়নিক বিক্রিয়া হয় না? হয়। এই উদ্ভিদ দেহের মধ্যে কি রাসায়নিক বিক্রিয়া হয় না? কত জি বিক্রিয়া স্যার, হয়? জি। শ্বসন, এটিপি তৈরির জন্য কত বিক্রিয়া আছে? গ্লাইকোলাইসিস, ক্রেবস, তোমার টিসিএস সাইকেল বা ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, কত বিক্রিয়া হয়। তাহলে উদ্ভিদের মধ্যে বিক্রিয়ার অভাব নাই। এখন বিক্রিয়ার মধ্যে কি উদ্ভিদ দেহে এই বিক্রিয়ার হারগুলো কিভাবে পরিবর্তিত হয়? কিভাবে হারগুলো বাড়ে? তাপমাত্রা বাড়ায়া? না, সাধারণত আমাদের তোমার লিভিং যেগুলো আছে, জীব যেগুলা, তাদের বডিতে বিক্রিয়ার হার তাপমাত্রা বাড়ায় বাড়ানো হয় না। তাদের বিশেষ প্রভাবক আছে, যেটাকে আমরা বলি এনজাইম। এনজাইম গুলা কি? এনজাইম গুলা কার্বোহাইড্রেট। এনজাইম গুলা কি রাসায়নিক ভাবে? কার্বোহাইড্রেট। হ্যাঁ, এটা তো বেসিক, এটা আমাদের সবার জানতে হবে। এনজাইম গুলা রাসায়নিক ভাবে কি? প্রোটিন না লিপিড না কার্বোহাইড্রেট? বলো। প্রোটিন। প্রোটিন। আচ্ছা, তাহলে বুঝা যাচ্ছে যে প্রোটিন উদ্ভিদের জন্য দরকার। প্রোটিনের উপাদানগুলো কি? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, আর কিছু আছে? এই প্রোটিন কি দিয়ে তৈরি? অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড কি? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন থাকে, আর কিছু থাকে না? নাইট্রোজেন। হ্যাঁ, তাহলে অ্যামিনো গ্রুপ আছে বলে তো অ্যামিনো অ্যাসিড নাম। তার মানে বুঝতেছো নাইট্রোজেন উদ্ভিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আবশ্যক, এটা না হইলেও চলবে না। তারপরে এমন ভাবে তোমার উদ্ভিদের জন্য, আচ্ছা উদ্ভিদ কোষের মধ্যে মানে ডিএনএ নাই, আরএনএ নাই, না? না আছে? আছে। আচ্ছা, তো ডিএনএ এর গঠনের মধ্যে কি ওই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন ছাড়া আর কিছু আছে? নিউক্লিওটাইড কি দিয়ে? ডিএনএ তো নিউক্লিওটাইড দিয়ে তৈরি, না? নিউক্লিওটাইড কি কি দিয়ে তৈরি? ফসফরাস। হ্যাঁ, ফসফরাস আছে, কারণ হচ্ছে আমাদের তোমার ডিএনএ নিউক্লিওটাইড দিয়ে তৈরি। নিউক্লিওটাইডের মধ্যে রাইবোজ আছে, তোমার ডিঅক্সি রাইবোজ আছে, এগুলা দুইটা থেকে পেন্টোজ সুগার আছে, আর ওইদিকে আমাদের নাইট্রোজেন ক্ষার আছে, আবার ওইদিকে ফসফেট গ্রুপ আছে একটা। তো সেখানে ফসফরাস দরকার, মাস্ট। এটা ছাড়া ডিএনএ কথা তুমি চিন্তাই করতে পারবে না। ঠিক আছে, ডিএনএ ছাড়া তো কোষ কিভাবে হবে? জেনেটিক ম্যাটেরিয়াল ছাড়া তো কোষ হইতে পারে না। ঠিক আছে, তো এই জন্য দেখো, এই তুমি এমনি চিন্তা করতে পারলা যে এগুলা অবশ্যই অবশ্যই লাগবে। আরো কত কিছু তুমি এভাবে চিন্তা করতে পারবা যে কত উপাদান আছে, লাগবেই লাগবে। তো এইভাবে সব হিসাব করে দেখা যায় যে তোমার এখানে প্রায় এরকম 17টা উপাদান আছে, 17টা মৌল আছে। যেই মৌলগুলো ছাড়া আমরা উদ্ভিদ দেহের অস্তিত্ব চিন্তা করতে পারবো না। মানে উদ্ভিদ দেহের গঠন, তারপর হচ্ছে তোমার উদ্ভিদ দেহের বিভিন্ন শরীরবৃত্তিক কাজ। হ্যাঁ, তো সেই সবগুলোর জন্য উদ্ভিদের গঠন, উদ্ভিদের শরীরবৃত্তীয় কাজের জন্য 17টা মৌলিক উপাদানের প্রয়োজন আছে। ঠিক আছে, এরকম 17টা মৌলিক উপাদানের প্রয়োজন আছে।
এখন এই যে 17টা মৌলিক উপাদান, এই 17টা মৌলিক উপাদান এখন কোনটা কেমন প্রয়োজন, হ্যাঁ কোন মৌলিক উপাদানটা বেশি প্রয়োজন, আবার কোন কোন তোমার উপাদানটা কম প্রয়োজন, হ্যাঁ তো সেটার উপর ভিত্তি করে আমরা তাদেরকে দুই ভাগে ভাগ করি। একটাকে আমরা বলি ম্যাক্রোমৌল, ম্যাক্রো এলিমেন্ট বা ম্যাক্রোনিউট্রিয়েন্ট বলি, আমরা নিউট্রিয়েন্টই বলি, ম্যাক্রোনিউট্রিয়েন্ট, হ্যাঁ নিউট্রিয়েন্ট না বলি আমরা এলিমেন্ট বলি, এটা বেশি স্পেসিফিক ম্যাক্রো এলিমেন্ট। হ্যাঁ আর কিছু আছে যেগুলো কম পরিমাণে দরকার, তাদেরকে আমরা বলি মাইক্রো এলিমেন্ট। ঠিক আছে, এই ম্যাক্রো মানে কি, ম্যাক্রো মানে হলো বড়, আর এলিমেন্ট মানে তো বুঝতেছে উপাদান, আর এই মাইক্রো মানে হলো ছোট, এলিমেন্ট মানে তো উপাদান, যে মানে যে উপাদানটা পরিমাণে বেশি দরকার সেটাকে আমরা বলি ম্যাক্রো এলিমেন্ট, আর যে উপাদানটা পরিমাণে কম দরকার সেটাকে আমরা বলি তোমার মাইক্রো এলিমেন্ট। তো এই 17টা মৌলের মধ্যে দেখা যায় যে আচ্ছা এই 17টা মৌল যে মৌলিক উপাদান, আমরা কেন 17টা মৌল যে উদ্ভিদের জন্য আবশ্যক, হ্যাঁ এই 17টাকে আমরা আবশ্যকীয় উপাদান কেন বলতেছি, কারণ এই 17টা হয় এগুলো উদ্ভিদের গঠনের জন্য দরকার, অথবা উদ্ভিদের কোনো শরীরবৃত্তীয় প্রক্রিয়া যেমন শ্বসন, আয়ন শোষণ, বিভিন্ন প্রক্রিয়ার জন্য দরকার, ঠিক আছে, বা সালোক সংশ্লেষণ এক্ষেত্রে সম্পর্কিত এরকম। ঠিক আছে, তাহলে এই 17টাকে আমরা বলতেছি উদ্ভিদের জন্য আবশ্যকীয় উপাদান। তাই আবশ্যকীয় উপাদানকে আমরা দুই ভাগে ভাগ করি, যেটা খুব বেশি পরিমাণে দরকার তাদেরকে আমরা বলি তোমার ম্যাক্রো এলিমেন্ট, হ্যাঁ বা ম্যাক্রোমৌল, আর যেগুলো কম পরিমাণে দরকার তাদেরকে আমরা বলি মাইক্রো এলিমেন্ট বা মাইক্রোমৌল। তো বেশি পরিমাণে দরকার এরকম উপাদানগুলো, এরকম উপাদান আছে তোমার 9টা, ঠিক আছে, বেশি পরিমাণে দরকার এরকম উপাদান আছে 9টি, আর কম পরিমাণে দরকার বাকিগুলো আসলে সব মাইক্রোমৌল 17টার মধ্যে, তার মানে বাকি 8টা হচ্ছে তোমার মাইক্রোমৌল। ঠিক আছে, তাহলে ম্যাক্রোমৌলের মধ্যে বা ম্যাক্রো এলিমেন্টের মধ্যে কি কি আছে তোমরা দেখবা, সেখানে কার্বন আছে, তো বুঝতেছোই যে কার্বোহাইড্রেট খুবই দরকারি উদ্ভিদ দেহ চিন্তাই করা যায় না, সেলুলোজ ছাড়া আমরা চিন্তাই করতে পারি না উদ্ভিদ দেহকে। ঠিক আছে, তো তোমার দেখা যায় কার্বোহাইড্রেট তো উপাদান গুরুত্বপূর্ণ, কাজে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এগুলা, তারপরে তোমার ফসফরাস, তারপরে উদ্ভিদ দেহের জন্য কত লিপিড খুবই দরকার, লিপিড ছাড়া আমরা সেল মেমব্রেনকে চিন্তা করতে পারি না। তো এরকম অনেক লিপিডের মধ্যে আরো উপাদান আছে, কিছু হচ্ছে তোমার সালফার আছে কিছু কিছু লিপিডের মধ্যে, তো সালফার হচ্ছে আবশ্যক। হ্যাঁ, তারপরে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম উদ্ভিদের জন্য খুব দরকারি, কারণ দেখা যায় যে ম্যাগনেসিয়াম ছাড়া আমরা ক্লোরোফিল চিন্তা করতে পারবো না, ক্লোরোফিলের গঠন উপাদান হচ্ছে ম্যাগনেসিয়াম, তো ম্যাগনেসিয়াম হচ্ছে খুবই দরকারি এবং এটা আবশ্যকীয়। এখানে তোমাদের কয়টা দিলাম আমরা, 7টা, এরকম আরো 2টা আছে, আর 2টার মধ্যে তোমার ক্যালসিয়াম দরকারি উদ্ভিদের জন্য, এটা দরকারি। তারপরে এরকম তোমার আছে 9টা। ঠিক আছে, আচ্ছা তাহলে তুমি এইভাবে একটু চিন্তা করবে। আয়রনও তো আছে। আয়রন আসলে উদ্ভিদের জন্য আবশ্যকীয় 17টার মধ্যে আছে, কিন্তু সেটাকে আমরা মাইক্রো বলবো আর কি, কারণ সেটা বেশি পরিমাণে দরকার নেই। ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে দরকার আছে, আমরা এই পুরো চ্যাপ্টারটা যখন পড়ে ফেলবো বুঝছো, তখন তোমরাই বুঝে ফেলবা যে আয়রন কোন জায়গায় দরকার, তো সেইটা কতটুকু দরকার তুমি নিজেই বুঝে ফেলবা। ঠিক আছে, এই জন্য এগুলা মুখস্থ করতে হবে এরকম না, জাস্ট একবার পড়ে নিবা আর কি। তাহলে আমাদের টোটাল আবশ্যকীয় মৌল আছে 17টা, তার মধ্যে কিছু আছে আমাদের ম্যাক্রো এলিমেন্ট যেগুলো প্রয়োজনে খুব বেশি দরকার, আর বাকিগুলো হচ্ছে মাইক্রো এলিমেন্ট যেগুলো প্রয়োজনে কম দরকার। আচ্ছা, তো বুঝলাম যেগুলো হচ্ছে উদ্ভিদ দেহের জন্য প্রয়োজনীয়। উদ্ভিদ দেহ এগুলা কিভাবে গ্রহণ করে, কোত্থেকে পায়? যেমন ধরো আমাদের যে অক্সিজেন দরকার, বা আমাদের জন্য যে কার্বোহাইড্রেট, আমাদের জন্য তো এগুলো দরকার, কার্বোহাইড্রেট, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, আমরা এগুলো কোত্থেকে পাই বলো তো? আমরা এগুলো কোত্থেকে পাই? খাওয়ার মাধ্যমে। তবে সোডিয়াম কোত্থেকে পাও? সোডিয়াম খাওয়ার মাধ্যমে পাও। ঠিক আছে, আচ্ছা তারপরে তুমি সোডিয়াম লবণ, আমরা সোডিয়াম ক্লোরাইড খাই সেখান থেকে পাই। তারপরে আমরা কার্বোহাইড্রেট, আমরা কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন এগুলো কোত্থেকে পাই? আমরা যে খাবার খাই সেখানে কার্বোহাইড্রেট থাকে, প্রোটিন থাকে, সেখানে ফ্যাট থাকে, সেগুলোর মধ্যে উপাদানগুলো আছে, তো আমরা এইভাবে পাই। উদ্ভিদ দেহ কিভাবে পায়? উদ্ভিদ দেহ খাবার গ্রহণ করে কোত্থেকে? উদ্ভিদ দেহ কিভাবে পায়? উদ্ভিদ দেহ কি এরকম মুখ আছে যেটা দিয়ে তোমার খায়? হ্যাঁ, উদ্ভিদ দেহ এগুলাকে আসলে শোষণ করে। এখন শোষণ কোত্থেকে করে? বাতাস থেকে। উদ্ভিদ দেহ তো বাতাস, আমরা জানি যে তোমার পাতার মধ্যে ছিদ্র আছে, পত্ররন্ধ্র, সেই পত্ররন্ধ্র দিয়ে বাতাস
প্রবেশ করতে পারে উদ্ভিদের মধ্যে, বাতাসের কিছু কিছু উপাদান প্রবেশ করতে পারে। তো বাতাসের মধ্যে কিন্তু সব উপাদান আছে? না, ক্যালসিয়াম মনে হয় আছে না? না, কিছুই নাই। তাহলে উদ্ভিদ এগুলো কোত্থেকে পায়? কোত্থেকে পায়? মাটি থেকে পায়। ঠিক আছে, মাটি থেকে পায়। এখন তার মানে মাটি থেকে উদ্ভিদ ওই উপাদানগুলাকে, কিছু কিছু উপাদান বাতাস থেকে পায়, যেমন ধরো সেই অক্সিজেন, হাইড্রোজেন, হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড, ওই কিছু কিছু উপাদান আছে যেগুলা বাতাস থেকে সে গ্রহণ করতে পারে, আর বাকি উপাদানগুলা সে মাটি থেকেই গ্রহণ করে। ঠিক আছে, আচ্ছা। এখন মাটি থেকে উদ্ভিদ কিভাবে গ্রহণ করে? উদ্ভিদের কি এই আয়ন, উদ্ভিদ এগুলাকে কি ধরো এই কঠিন পদার্থ হিসাবে গ্রহণ করতে পারে নাকি আয়ন হিসাবে গ্রহণ করে? আয়ন হিসেবে হ্যাঁ, উদ্ভিদ আসলে এগুলোকে আয়ন হিসাবে গ্রহণ করে। আচ্ছা, তো আয়ন হিসাবে গ্রহণের জন্য তার কি কোনো শোষণ অঙ্গ আছে? যেমন ধরো আমাদের খাওয়ার জন্য মুখ আছে, তাদের এরকম কিছু আছে? আসলে বেশিরভাগ আয়নই শোষিত হয়। বেশিরভাগ আয়ন কিভাবে শোষিত হয় আমরা একটু বলবো না। তাহলে আমরা এখন পর্যন্ত বললাম যে উদ্ভিদ দেহের জন্য কতগুলো উপাদান আছে যেগুলো আবশ্যকীয়, খুব দরকারি। এই আবশ্যকীয় উপাদানগুলোর মধ্যে আমরা বলেছি যে এই আবশ্যকীয় উপাদানগুলো উদ্ভিদ কিভাবে গ্রহণ করে। তো এগুলো উদ্ভিদ মাটি থেকে গ্রহণ করে। কি হিসাবে গ্রহণ করে? এগুলা তো উদ্ভিদ তো কঠিন পদার্থ গ্রহণ করতে পারে না, উদ্ভিদ এগুলো আসলে আয়ন হিসাবে গ্রহণ করে। তো আয়ন হিসেবে উদ্ভিদ কোন অঙ্গের মাধ্যমে গ্রহণ করে? সেটা হলো উদ্ভিদের মূল। প্রত্যেকটা উদ্ভিদের যে মূল, এটা মনে করো তোমার মূল, হ্যাঁ, তো মূলের অগ্রভাগে এখানে কিছু কোষ থাকে, যে কোষগুলা খুব রিপিডলি, যাদের ডিভিশন হয় আর কি, মানে এরা খুব রিপিডলি বিভাজিত হয়। এখানে কতগুলা কোষ আছে যারা খুব দ্রুত বিভাজিত হয়। ঠিক আছে, এই কোষগুলোকে আমরা বলি ভাজক কোষ, এরা খুবই দ্রুত বিভাজিত হয়। তো এই কোষগুলা, এরা এই আয়ন গুলাকে শোষণ করতে পারে। ঠিক আছে, এরা এই বিভিন্ন আয়নকে শোষণ করে। আচ্ছা, তারপরে মনে করো এই কোষ ছাড়াও মাঝে মাঝে এক কোষী মূল রুমও আছে। মূলের মধ্যে এক কোষী এরকম মূল রুমও আছে। ঠিক আছে, তো এই মূল রুম দিয়েও সেগুলা শোষণ করে। তাহলে আমরা জানলাম যে উদ্ভিদ গুলা এই মৌলকে কি, বিভিন্ন মৌলকে কিভাবে শোষণ করে? যে মূলের অগ্রভাগে খুবই দ্রুত বিভাজিত হয় এরকম কিছু কোষ আছে সেগুলোর মাধ্যমে, আবার মূলের মাধ্যমে, মূলের মধ্যে মূল রুম আছে এক কোষী, এই মূল রুম দিয়ে সে এই আয়ন গুলাকে শোষণ করে। ঠিক আছে, আচ্ছা। তাহলে এখন আসলে আমরা জানবো যে এই আয়ন গুলা শোষণ করে, কিভাবে শোষণ করে। হ্যাঁ, এই শোষণের বিভিন্ন প্রসেস আছে, বিভিন্ন মতবাদ আছে, তো এই মতবাদ গুলো আমরা জানবো। তার আগে আমরা আসলে আরেকটা বিষয় একটু চিন্তা করি যে উদ্ভিদ এই আয়ন গুলা পায় কিভাবে। পায় আসলে উদ্ভিদের এই মূলের চারদিকে কি থাকে? মূলের চারদিকে পানি থাকে। হ্যাঁ, পানি থাকে, বিভিন্ন তোমার মাটির কণা, মনে করো এটা হচ্ছে একটা মাটির কণা, এরকম মাটির কণা থাকে। হ্যাঁ, আরো বিভিন্ন কণা টণা এদিকে থাকে, এই মাটির কণা, ঠিক আছে, আর এদিকে তোমার পানি আছে, এরকম পানি আছে। তো এই যে পানি আছে, তারপর তোমার মাটির কণা আছে, তো দেখা যায় যে পানির মধ্যেও কিছু আয়ন থাকে। পানির মধ্যেও কিছু আয়ন থাকে, মনে করো আমরা এখন ম্যাগনেসিয়াম আয়নের কথাই বলতেছি। তাহলে পানির মধ্যে তোমার ম্যাগনেসিয়াম আয়ন, দ্রবীভূত অবস্থায় কিছু আয়ন থাকে। আবার এই যে মাটির কণা বললাম না আমরা, হ্যাঁ, মাটির কণা, এগুলো হলো গিয়ে কলয়েড পার্টিকেল। কলয়েড দানা, আমরা কলয়েড, ক্রিস্টালয়েড এগুলো নিয়ে ডিটেলস বলবো এক সময়। তাহলে তোমার কলয়েড, এখন দেখা যায় কিছু কিছু আয়ন আছে যারা কিনা কলয়েডের গায়ে লেগে থাকে, যেমন ধর ম্যাগনেসিয়াম এখানে লেগে থাকে। তো এইভাবে কলয়েডের গায়ে কেউ লেগে থাকাকে আমরা বলি অধিশোষণ বা অ্যাডজর্পশন। তাহলে উদ্ভিদের মূলের চারদিকে যে উদ্ভিদ যে আয়ন শোষণ করে, সে আয়নগুলো কই থাকে? উদ্ভিদের মূলের চারদিকে যে পানি আছে, সেই পানির মধ্যে কিছু থাকে। আবার উদ্ভিদের চারদিকে যে মাটির কণা আছে, সে মাটির কণার গায়ে লেগে থাকে এরকম কিছু আয়ন আছে। তাহলে উদ্ভিদের চারদিকে আয়নগুলো কই থাকে, তোমরা কি সেটা বুঝছো? বুঝছি। ওকে, এখন এই আয়নগুলা, এখন উদ্ভিদ যদি এই আয়নগুলাকে শোষণ করতে হয়, তাহলে এই আয়নগুলা উদ্ভিদের মূলের একদম এইখানে আসা দরকার।
নাকি বলো? উদ্ভিদ যদি আয়নকে শোষণ করতে চায় তাহলে সেই আয়নটা এইখানে আসা দরকার, মানে উদ্ভিদের একদম মূলের পাশে আসা দরকার। উদ্ভিদের মূলের যে সেল মেমব্রেন আছে বা কোষ ঝিল্লি আছে, এই কোষ ঝিল্লির পাশে আসা দরকার। ঠিক আছে, এখন আমরা জানবো প্রথমে যে কিভাবে এই আয়নটা উদ্ভিদের জন্য গ্রহণ করা সহজ হয়, মানে উদ্ভিদের মূলের কাছাকাছি এই আয়নটা কিভাবে আসে। তো উদ্ভিদের এই মূলের কাছাকাছি আয়নটা কিভাবে আসে বা উদ্ভিদ কিভাবে এই আয়নটাকে পায়, তার জন্য দুইটা মতবাদ আছে। ঠিক আছে, একটা মতবাদ হইল কার্বন ডাইঅক্সাইড মতবাদ, কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ মতবাদ। একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ মতবাদ, কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ মতবাদ। আর আরেকটা হইল গিয়ে কন্টাক্ট এক্সচেঞ্জ মতবাদ, কন্টাক্ট এক্সচেঞ্জ মতবাদ। ঠিক আছে, তাহলে কিভাবে আসলে উদ্ভিদ এই মূলের কাছে, মূলের মধ্যে যে কোষ আছে সেই কোষের পাশে এই আয়নটা কিভাবে আসে, এরকম দুইটা মতবাদ আছে। একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ মতবাদ, একটা হচ্ছে কন্টাক্ট এক্সচেঞ্জ মতবাদ। তা আমরা এই দুটো একটু জানবো। আমরা এখন এই সবগুলা মুছে ফেলি, এখানে আমরা জাস্ট করি তোমার এখানে আমরা একটা মূল রাখলাম, ধর এটা মূলের একটা খুব একটা অংশ, আর এখানে আমরা বড় বড় একটা কোষ রাখলাম, এই একটা কোষ আর একটা কোষ, জাস্ট তিনটা কোষ আমরা এখানে রাখলাম। ঠিক আছে, আচ্ছা, আর এটাকে মূল, এটা যে আসলে মূল সেটা বোঝানোর জন্য এই পাশে একটা এক কোষে মূল রুম রাখলাম। ঠিক আছে, এদিকে আরো অনেক কোষ আছে, এদিকে আরো অনেক বেশি বেশি কোষ আছে। ঠিক আছে, তো আমাদের এত দরকার নেই, আমরা এখানে একটা দেখি। আচ্ছা, তাহলে এখন আসো, আর তার পাশে আমরা একটা মাটির কণা নিলাম, এটা হচ্ছে মাটির কণা। আচ্ছা, তো আয়ন গুলা কই থাকে আমরা অলরেডি বলছি, যে যে আয়ন গুলো বিশোষণ করবে সেগুলাই চারদিকে পানি আছে, পানির মধ্যে থাকে, আর কেউ কেউ আছে যে এখানে লেগে থাকে। আচ্ছা, তাহলে সেই আয়ন গুলা কিভাবে উদ্ভিদের এই মূলের পাশে আসে? আসলে উদ্ভিদের মূলের পাশে থাকে এরকম কিছু, আর একদম এই সেল মেমব্রেনের একটা, এটা তো একটা কোষ। ঠিক আছে, তো এইটা হচ্ছে কোষ ঝিল্লি, তো কোষ ঝিল্লির পাশেও তোমার কিছু আয়ন থাকে। আচ্ছা, এখন প্রত্যেকটা কোষ যে আমরা বললাম, এই প্রত্যেকটা কোষের ভিতরেই তো শক্তি তৈরি হচ্ছে, শ্বসন বিক্রিয়া হচ্ছে, আর শ্বসনের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় না? হ্যাঁ, আমরা জানি যে শ্বসনে কি হয়, গ্লুকোজ অক্সিজেনের উপস্থিতিতে জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইডের পানি তৈরি করে, এটাই তো শ্বসন বিক্রিয়াটা না? গ্লুকোজ এটা অক্সিজেনের উপস্থিতিতে জারিত হয়ে তৈরি করে তোমার কার্বন ডাইঅক্সাইড আর পানি। ঠিক আছে, এটাই তো আমাদের শ্বসন বিক্রিয়া। তাহলে প্রত্যেকটা কোষে শ্বসন হইতেছে এবং প্রত্যেকটা কোষে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। তো কয়েকজন বিজ্ঞানী বলেন যে এই কার্বন ডাইঅক্সাইডটা কোষের ভিতরে তৈরি হয়েছে, সেই কার্বন ডাইঅক্সাইডটা এটার ভেতর দিয়ে বাইরে চলে আসে, কার্বন ডাইঅক্সাইডটা বাইরে চলে আসে। তাহলে পরে প্রশ্ন আসবে আরো, যে কার্বন ডাইঅক্সাইড যে বাইরে চলে আসে, কার্বন ডাইঅক্সাইড কোষের ভেতর থেকে কোষের বাইরে কিভাবে আসে, কোন জায়গা দিয়ে আসে? এটা হলো গিয়ে দেখো, এই যে কার্বন ডাইঅক্সাইড যে আসলো, কার্বন ডাইঅক্সাইড এখানে এই কোষ ঝিল্লি ভেদ করে আসলো না? এই কোষ ঝিল্লি ভেদ করে তো কার্বন ডাইঅক্সাইড কোষের ভেতর থেকে বাইরে আসলো। এই কোষ ঝিল্লিটা কি দিয়ে তৈরি? কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন কি দিয়ে তৈরি? তোমরা তো জানো, বলো। এটা হচ্ছে আমরা জানি কি, ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে তৈরি, ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে তৈরি। আর মাঝে মাঝে কি থাকে? মাঝে মাঝে প্রোটিন থাকে, যে ফ্লুইড মোজাইক মডেল আমরা পড়ছিলাম, মাঝে মাঝে তোমার প্রোটিন থাকে। হ্যাঁ, আর এরকম ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে তৈরি। তাহলে যেহেতু কোষ ঝিল্লিতে আসলে বেশিরভাগ অংশই লিপিড দিয়ে তৈরি, তো এই লিপিডের যেগুলা দ্রবীভূত হয় সেগুলো সহজেই এটার ভেতর দিয়ে চলে যেতে পারবে, কোনো সমস্যা নেই, লিপিড গুলা এটার ভেতর দিয়ে চলে যেতে পারে। তো এই কার্বন ডাইঅক্সাইড হচ্ছে লিপিড সলিউবল, মানে লিপিডে দ্রবীভূত হয়, এই জন্য সে সহজ ইজিলি এই প্লাজমা মেমব্রেনটা ভেদ করে এদিকে চলে আসে। যখন এই কার্বন ডাইঅক্সাইড যখন পানিতে আসলো, তখন এই কার্বন ডাইঅক্সাইড আর পানির মধ্যে বিক্রিয়া হয়,
কার্বন ডাই অক্সাইড এবং পানির মধ্যে বিক্রিয়া হয়, বিক্রিয়া হয়ে যেটা তৈরি হয় সেটা হলো গিয়ে এরকম কার্বনিক অ্যাসিড তৈরি হয়। কার্বনিক অ্যাসিড এটা তো একটা অ্যাসিড না? আচ্ছা, এটা কি দুর্বল অ্যাসিড না শক্তিশালী অ্যাসিড? দুর্বল অ্যাসিড। কার্বনিক অ্যাসিড দুর্বল অ্যাসিড না শক্তিশালী অ্যাসিড? স্যার দুর্বল অ্যাসিড। দুর্বল অ্যাসিড বলে সে ধ্রুব বিভাজিত হবে, এখানে কিছু হাইড্রোজেন আয়ন তৈরি হবে আর তোমার কিছু বাইকার্বনেট আয়ন তৈরি হবে। তো এই যে হাইড্রোজেন আয়ন তৈরি হইলো, হাইড্রোজেন আয়ন, ঠিক আছে, এই হাইড্রোজেন আয়ন এটা তৈরি হইলো, ঠিক আছে। তারপর তোমার এই হাইড্রোজেন আয়নটা কোত্থেকে গেল? এই হাইড্রোজেন আয়নটা তো উদ্ভিদের কোষের ভেতরে ছিল, সেখান থেকে গেছে, ঠিক আছে। আচ্ছা, তো এটা তোমার এটার এদিকে পাশাপাশি মানে এটার পাশাপাশি কোথাও হাইড্রোজেন আয়নটা তৈরি হয়েছে, মূলের পাশাপাশি কোথাও হাইড্রোজেন আয়নটা তৈরি হয়েছে। আচ্ছা, আর এই যে মাটির মধ্যে ধরো একটা আয়ন, সেটা ধরো ক্যালসিয়াম আয়ন মাটির মধ্যে লেগে আছে। আচ্ছা, তো যখন এরকম হয় পাশাপাশি যখন হয় দুইটা, তখন এই ক্যালসিয়াম আয়ন হাইড্রোজেন আয়নের জায়গায় দখল করে ফেলে, আর এই ক্যালসিয়াম আয়নের জায়গায় মনে করো ক্যালসিয়াম আয়নকে এখান থেকে সরা দিয়ে হাইড্রোজেন আয়ন তার জায়গায় অধিষ্ঠিত হয়ে যায়, ঠিক আছে। তো এইভাবে ক্যালসিয়াম আয়ন বা অন্য কোনো আয়ন এই মূলের কাছাকাছি চলে আসে, ঠিক আছে। যেহেতু এই মতবাদটা ভেতরে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, সেই কার্বন ডাই অক্সাইড থেকে হাইড্রোজেন তৈরি হয়, সেই হাইড্রোজেনটা তো আসলে মূলের কাছাকাছি থাকে, তো সেই হাইড্রোজেন তো মূলের সাথে লাগানোই থাকে বলা যায়। তো সেই হাইড্রোজেনকে এই মাটির মধ্যে যে বিভিন্ন আয়নগুলা লেগে আছে তাদের সাথে এটার বিনিময় হয়। তো এইভাবে মাটিতে লাগানো বিভিন্ন আয়ন উদ্ভিদ তার মূলের কাছাকাছি পায়, ঠিক আছে। এই মতবাদটাকে বলে কার্বন ডাই অক্সাইড এক্সচেঞ্জ মতবাদ। হ্যাঁ, আরেকটা মতবাদ আছে, সেই মতবাদটা বলে যে কার্বন ডাই অক্সাইড তৈরি হওয়ার কোনো দরকার নাই, উদ্ভিদের মূলের গায়ের মধ্যে এমনিতেই বিভিন্ন আয়ন লাগানো থাকে যারা কম্পিত হয়, উদ্ভিদের মূলের গায়ের মধ্যে এমনিতেই বিভিন্ন আয়ন লাগানো থাকে যারা কম্পিত হয়, আর এই মাটির মধ্যে যে আয়নগুলা লাগানো আছে, তারাও কম্পিত হয়। হ্যাঁ, তো ধরো মাটির মধ্যে আমাদের ম্যাগনেসিয়াম আয়ন লাগানো আছে, হ্যাঁ, আর এখানে আমাদের হাইড্রোজেন বা অন্য কোনো আয়ন লাগানো আছে। তো এই মতবাদটা বলে যে উদ্ভিদের মূলের মধ্যে এমনিতেই কিছু আয়ন লাগানো থাকে, তো তারাও কম্পিত হয়, আর মাটির কণার মধ্যে কিছু আয়ন লাগানো থাকে বা অধিষ্ঠিত অবস্থায় থাকে বা অ্যাবজর্বড অবস্থায় থাকে, এরাও কম্পিত হয়। তো যখন এই দুটার কম্পন ওভারল্যাপিং যখন হয়, তো কম্পিত হইতে হইতে এখানে একটা মাটির কণা আছে, হ্যাঁ, এখানে একটা মাটির কণা আছে, তো এখানে একটা আয়ন কম্পিত হইতেছে, এইরকম ভাবে কম্পিত হইতেছে, মানে এতটুকু জায়গা নিয়ে কম্পিত হইতেছে। তো যখন এই জায়গা দুটার ওভারল্যাপিং হয়, হ্যাঁ, একটার ভিতরে যখন ঢুকে যায় ওভারল্যাপিং হয়, তখন তাদের অবস্থান চেঞ্জ হয়ে যায়। এখানে মনে করা ছিল আমাদের ম্যাগনেসিয়াম, এখানে ছিল হাইড্রোজেন, তো দেখা যাবে যে এখানে হয়ে যাবে, চলে আসবে হাইড্রোজেনটা, আর এখানে চলে আসবে ম্যাগনেসিয়ামটা। এইভাবে ম্যাগনেসিয়ামটা উদ্ভিদের মূলের জন্য সহজলভ্য হয়, বুঝছো। তো এই যে মতবাদটা, এই মতবাদটাকে বলা হচ্ছে কন্টাক্ট, মানে যখন তাদের মধ্যে কন্টাক্ট হয় বা ওভারল্যাপিং হয় তখন তার অবস্থা চেঞ্জ করে, এখানে ম্যাগনেসিয়াম থেকে এখান থেকে এখানে চলে গেল, হাইড্রোজেন এখান থেকে এখানে চলে গেল। এই মতবাদটাকে বলে কন্টাক্ট এক্সচেঞ্জ মতবাদ, মানে কন্টাক্টের মাধ্যমে এক্সচেঞ্জ হয়। আর প্রথম মতবাদটা ছিল যে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, তারপরে হাইড্রোজেন তৈরি হয়, তারপরে তাদের মধ্যে এক্সচেঞ্জ হয়, এটাকে বলে কার্বন ডাই অক্সাইড এক্সচেঞ্জ মতবাদ। আচ্ছা, তোমরা কি দুইটা মতবাদ বুঝছো, কার্বন ডাই অক্সাইড এক্সচেঞ্জ মতবাদ আর কন্টাক্ট এক্সচেঞ্জ মতবাদ? কিভাবে, কেউ কি চ্যাটে কিছু লিখছো? ওকে, মানে কিভাবে আয়ন মূলের জন্য শোষণ উপযোগী হয়, বা ঠিক কিভাবে মূলের মধ্যে যে কোষ আছে সেই কোষ ঝিল্লির পাশে একটা আয়ন আসে, তোমরা কি বুঝছো সেটা? জি বুঝছি। ওকে, দুটা মতবাদ আছে, একটা হলো কার্বন ডাই অক্সাইড এক্সচেঞ্জ মতবাদ আর একটা হলো কন্টাক্ট এক্সচেঞ্জ মতবাদ। তাহলে উদ্ভিদ আয়ন শোষণ করে মূলের মাধ্যমে। আমরা এতক্ষণ আমরা জানলাম যে কিভাবে মূলের মধ্যে যে কোষ আছে সেই কোষ ঝিল্লির পাশে একটা আয়ন আসে, হ্যাঁ, এই মতবাদ আমরা শিখলাম। এখন এই কোষ ঝিল্লির এই পাশ থেকে কিভাবে কোষের ভিতরে ঢুকে তার জন্য কিছু মতবাদ আছে, ঠিক আছে। এখন আমরা ওই মতবাদ গুলা পড়বো যে কিভাবে এই কোষ ঝিল্লির এই পাশে ছিল একটা আয়ন, সেটা কোষের ভেতরে কিভাবে প্রবেশ করে। তো
তো এটার জন্য এটা এই যে কোষ ঝিল্লির এই পাশ থেকে কোষের ভিতরে প্রবেশ করা এটাকে আমরা বলি শোষণ বা অ্যাবজর্পশন, বুঝছো? এখন শোষণ কয় ভাবে হয় তার জন্য দুইটা মতবাদ আছে। একটা হলো গিয়ে যে শোষণ হয় সক্রিয় পদ্ধতিতে, সক্রিয় শোষণ, সক্রিয় সক্রিয় শোষণ বা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। হ্যাঁ, একটা হলো তোমার নিষ্ক্রিয় শোষণ, নিষ্ক্রিয় শোষণ বা নিষ্ক্রিয় শোষণ, তোমার অ্যাক্টিভ ট্রান্সপোর্ট না। ঠিক আছে, এটা অনেক রকমের হতে পারে। তাহলে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আর একটা হলো তোমার একটা হলো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আর এটা হলো প্যাসিভ ট্রান্সপোর্ট, প্যাসিভ। তো অ্যাক্টিভ ট্রান্সপোর্টটা কি, সেটা হলো গিয়ে যে এইখানে আগে মনে করা হয়তো কি জানো, যে একসময় মানুষ মনে করতো যে এরকম তার ভিতরে কোষের ভিতরে এই কোষের বাইরে থেকে যে উপাদানগুলো যায়, যেমন ধরো ক্যালসিয়াম আয়ন, সেটা কোষের ভিতরে ঢুকে, তো বাইরে ক্যালসিয়ামের ঘনত্ব কম বেশি আর কোষের ভেতরে ক্যালসিয়ামের ঘনত্ব কম। তো বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে এমনিতেই তো আয়নগুলা চলাচল করে। হ্যাঁ, এক সময় এটা মনে করা হইতো যে এই যে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যখন যায় তখন তো তারই কোনো শক্তির প্রয়োজন হয় না। যেরকম এই এই প্রক্রিয়াগুলোকে, শোষণ প্রক্রিয়াকে আমরা বলি নিষ্ক্রিয় শোষণ। কিন্তু দেখা যায় বাস্তবিকভাবে উদ্ভিদ যত আয়ন শোষণ করে ম্যাক্সিমাম ক্ষেত্রেই তাদের ঘনত্ব কোষের ভেতরে কম আর কোষের ভেতরে ঘনত্ব বেশি আর কোষের বাইরে ঘনত্ব কম। ধরো এই পাশে ক্যালসিয়াম আছে, হ্যাঁ এই পাশে যতগুলো ক্যালসিয়াম আছে যতটুকু ঘনত্ব যেরকম, কোষের ভেতরে এটার ঘনত্ব আর বেশি। তারপরে উদ্ভিদই বাইরে থেকে, কোষের বাইরে থেকে ক্যালসিয়ামকে ভেতরে আনতেছে। হ্যাঁ, মানে এই কোষের বাইরে থেকে ক্যালসিয়াম ভেতরে। এখন এটা কিভাবে হচ্ছে, এটা তো ঘনত্ব এদিকে ঘনত্ব তো বেশি ছিল আর কোষের বাইরে ঘনত্ব কম। তাহলে নরমাল নিয়ম কিভাবে কি বলে যে ঘনত্ব যেখানে কম সেখান থেকে তো ঘনত্ব যেখানে বেশি সেখানে যায় না, নাকি যায়? না। সেটা সাথে সাথে তো অবশ্যই স্বতঃস্ফূর্ত ভাবে হয় না, সেখানে অবশ্যই শক্তির দরকার আছে। তো এইরকম শোষণ যেখানে কম ঘনত্ব থেকে অধিক ঘনত্বের দিকে, মানে গ্রেডিয়েন্ট যেদিকে ছিল এদিকে আসার কথা ছিল, ক্যালসিয়াম কোষের ভেতর থেকে কোষের বাইরে বের হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এগুলো আবার কোষের ভেতর উল্টা ঢুকতেছে। তো সেটা অবশ্যই শক্তি প্রয়োগ ছাড়া সম্ভব না। শক্তি প্রয়োগের মাধ্যমে যে সকল শোষণ গুলা ঘটে তাদেরকে আমরা বলি সক্রিয় শোষণ বা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। তাহলে আমরা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বা সক্রিয় শোষণ কাকে বলি আর নিষ্ক্রিয় শোষণ বা প্যাসিভ ট্রান্সপোর্ট কাকে বলি, তোমরা কি বুঝছো? জি। আমাদের পার্টিসিপেন্ট কমে গেল কেন? কমে গেছে, আচ্ছা ঠিক আছে। তাহলে এই আমরা তোমার পড়লাম। আচ্ছা, তাহলে আমরা এখন এই সক্রিয় শোষণ কিভাবে, আসলে মেইনলি উদ্ভিদ দিয়ে শোষণগুলা সক্রিয় পদ্ধতিতেই হয়, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় উদ্ভিদ যে আয়নটা শোষণ করতেছে সে আয়নটার ঘনত্ব বাইরের চেয়ে ভেতরে বেশি, কোষের ভেতরে বেশি, মানে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের বিপরীতে আয়নকে উদ্ভিদ শোষণ করে বেশিরভাগ ক্ষেত্রে। সেজন্য উদ্ভিদে আসলে বেশিরভাগ সক্রিয় শোষণ পদ্ধতি। ঠিক আছে, এখন সক্রিয় পদ্ধতিতেও কিছু মতবাদ আছে, আমরা সেই মতবাদ গুলো এখন একটু আলোচনা করব। সক্রিয় পদ্ধতিতে কিভাবে শোষিত হয় তার জন্য বেশ কয়েকটা মতবাদ আছে। তার মধ্যে একটা মতবাদ হলো তোমার লুন্ডে-গড় মতবাদ। লুন্ডে-গড় মতবাদ। হ্যাঁ, আরেকটা হলো গিয়ে তোমার প্রোটন অ্যানায়ন কোট্রান্সপোর্ট। ঠিক আছে, আর আরেকটা মতবাদ হইলো তোমার লেসিথিন বাহক ধারণা আর কি, মানে লেসিথিন ক্যারিয়ার কনসেপ্ট। লেসিথিন ক্যারিয়ার
কনসেপ্ট। তো আমরা পর্যায়ক্রমিকভাবে প্রত্যেকটা মতবাদ নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে আমরা এই লুন্ডেগড় মতবাদটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো বিজ্ঞানী লুন্ডেগড়, ওনার মতে একভাবে কোষে এরকম ট্রান্সপোর্ট হয়, এই সুশক্তিয় পদ্ধতিতে ট্রান্সপোর্ট হয়, এবং সেই মতবাদটা কি এখন আমরা একটু জানি। বিজ্ঞানী লুন্ডেগড়ের মতে যেগুলো আসলে এখানে তোমার এই অ্যানায়ন ট্রান্সপোর্ট হয় কিভাবে, উনি সেটা বলছেন। উনি বলছেন অ্যানায়ন ট্রান্সপোর্ট হয় সাইটোক্রোম পাম্পের মাধ্যমে। এখন সাইটোক্রোম কি, কই থাকে, এটা আমাদের জানতে হবে। উনি বলতেছেন সাইটোক্রোম, দেখো এই সাইটোক্রোম, ঠিক আছে? সাইটো মানে কি? সাইট মানে সেল, ক্রোম মানে কালার, ঠিক আছে? সাইটোক্রোম আসলে একটা প্রোটিন, ঠিক আছে? সাইটোক্রোম হলো তোমার একটা প্রোটিন। আচ্ছা, এই প্রোটিনটা সেল মেমব্রেনের মধ্যে থাকে, আর এটা কালারফুল, তো এই জন্য এটাকে বলা হচ্ছে সাইটোক্রোম, ঠিক আছে? তো সেল মেমব্রেনের মধ্যে এই প্রোটিনটা থাকে। তাহলে আমরা আসো দেখি কিভাবে এটা শোষিত হয়। এটা দেখার জন্য আমরা এক কাজ করি, আমরা এখান থেকে কতটুকু সেল মেমব্রেনকে আমরা একটু আলাদা করে ফেলি। আচ্ছা, আমি এই সব কিছু বাদ দিয়ে এখন একটা সেল শুধু এখানে রাখবো, কিন্তু আমাদের দরকার নাই। আমরা এখানে একটা সেল, একটা বড় সেল ধরো, এটার একটা সেল, এটা একটা সেল, এই সেলটা রাখলাম। আচ্ছা, আর কিভাবে শোষিত হয় তা দেখানোর জন্য এদিক থেকে শোষিত হয় আর কি। হ্যাঁ, এদিক থেকে শোষিত হয়, কিভাবে শোষিত হয় এটা দেখানোর জন্য আমরা এক কাজ করি, এটাকে আমরা একটু সেল মেমব্রেনটাকে একটু বড় করে দিই। আচ্ছা, আমি একটা বড় একটা সেল আঁকি। আর সেলের এই অংশটুকু, সেল মেমব্রেনের এই অংশটুকু আমরা একটু বড় করে আঁকি। তাহলে এটা আসলে কি? এটা হচ্ছে সেল মেমব্রেন। এই সেল মেমব্রেনের এই পার্টটা আমরা তোমার এইটাকে, এই অংশটুকুকে, এটা সেল মেমব্রেন বা কোষ ঝিল্লি, এটা কোষ ঝিল্লি। তো কোষ ঝিল্লিটাকে আমরা এখানে একটু বড় করে আঁকছি দেখার জন্য, ঠিক আছে? তাহলে কোষ ঝিল্লির এটা কি? এটা কি কোষের ভেতরের দিকের তল না? আর এটা হলো গিয়ে কোষ ঝিল্লির বাইরের দিকের তল। তোমরা বুঝছো তো এখানে আমি কি করছি? আমি আসলে এরকম কাজ করছি, এটা একটা কোষ, তার চারদিকে কোষ ঝিল্লি আছে, তো আমি এই অংশটুকুকে একটু বড় করে আঁকছি এখানে। বুঝা গেছে এখন? বুঝছি। হ্যাঁ, তাহলে এই যে কোষ ঝিল্লির এদিকে যে তলটা, এই তলটা মানে এই যে এই তলটা, এটা হলো ভেতরের দিকের তল, আর যে এই দিকের যে তল, এটা কি? এটা হলো বাইরের দিক। তাহলে আমরা এখানে একটু লিখে দিই, এটা হলো গিয়ে বাইরের দিক। আমরা ওখানে দেখতেই পাচ্ছি কোষ ঝিল্লির বাইরের দিক, আর এটা হচ্ছে কোষ ঝিল্লির ভেতরের দিক, ঠিক আছে? আচ্ছা, দেখার দরকার নেই। এখন এই কোষ ঝিল্লির মধ্যে কি থাকে বলতো? এই কোষ ঝিল্লি কি দিয়ে তৈরি জানি আমরা বলছিলাম? ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে তৈরি। তার মানে এর মধ্যে অনেক ফসফোলিপিড থাকবে, এদিকে এরকম করে, এরকম করে, এরকম করে একটা ফসফোলিপিড, একটা লেয়ার আমরা দেখালাম। আচ্ছা, আমরা আর বেশি দেখাচ্ছি না, এদিকে মনে করা আছে কোষঝিল্লি, এরকম এদিকেও আছে। মাঝখানে এখানে কিছু প্রোটিন আছে, এই কালারফুল প্রোটিন, এগুলাকে আমরা বলতেছি, এখানে প্রোটিন আছে, ঠিক আছে? কালারফুল প্রোটিন, এই প্রোটিন গুলোকে আমরা বলতেছি সাইটোক্রোম। এরকম 3টা সাইটোক্রোম আছে। মানে 3টা প্রোটিন আছে, এবং এগুলো যদি আমরা একটু দেখি তাহলে এগুলো ভেতরের দিক থেকে সাইটোক্রোম বি, সি, এ, এইভাবে সাজানো। প্রত্যেকটা হচ্ছে একটা সাইটোক্রোম। হ্যাঁ, এই সাইটোক্রোমটার নাম সাইটোক্রোম বি, সাইটোক্রোম সি, সাইটোক্রোম এ। তাহলে তোমরা কি বুঝতে পারছো আমি সেল মেমব্রেন থেকে একটু বড় করছি? এখানে কি আর কোনো সমস্যা আছে? সেল মেমব্রেন ছিল এটা, সেটাকে আমি একটু বড়, এই যে এটা ছিল, এটা এই অংশটুকু মনে করো এরকমই ছিল, এখানেও এরকমই ছিল, এখানে এরকমই ছিল, এটা আমি একটু বড় করে দেখতে যাচ্ছি আর কি। তো বড় করে দেখার সময় দেখলাম যে এদিকে তোমার ফসফোলিপিড বাইলেয়ার আছে, আর এই মাঝখানে সেল মেমব্রেনের মাঝখানে প্রোটিন থাকে না? সেল মেমব্রেনের মাঝখানে প্রোটিন থাকে না? এরকমই তো সেল মেমব্রেন, এই যে তোমার অনেকগুলো ফসফোলিপিড বাইলেয়ার থাকে এদিকে। তোমরা এরকম এরকম ভাবে ছবিটার সাথে পরিচিত, এদিকে থাকে, এদিকে থাকে,
আর মাঝখানে তোমার কিছু প্রোটিন থাকে যেগুলো ট্রান্সমেমব্রেন প্রোটিন। হ্যাঁ, তারপরে তোমার আরো কিছু প্রোটিন আছে যারা ইন্টিগ্রাল প্রোটিন, আরো কিছু প্রোটিন আছে যারা পেরিফেরাল প্রোটিন, এভাবে শুধু মেমব্রেনের সাথে লেগে থাকে। তারপরে এদিকে কার্বোহাইড্রেট থাকে। হ্যাঁ, এই ছবিটা তোমরা পরিচিত তো, সেল মেমব্রেন ফ্লুইড মোজাইক মডেল যে আমরা পড়াইছিলাম। হ্যাঁ, তো সেখান থেকে আমরা এই সেল মেমব্রেনের একটু অংশ আমরা দেখালাম, যে অংশের মধ্যে ফসফোলিপিড বাইলেয়ার আছে আর মাঝখানে তোমার সাইটোক্রোম আছে নামে প্রোটিন আছে। তো এখানে 3টা প্রোটিন একসাথে আছে দেখতে পাচ্ছ তোমরা, সাইটোক্রোম। তো ভেতর থেকে এগুলোর নাম সাইটোক্রোম ডি সি এ। ঠিক আছে, সাইটোক্রোম মানে তো ক্রোম মানে কালার, এটা কালার আছে। তো এটার কালার কেন আছে? কারণ এর মধ্যে একটা অবস্থান্তর মৌল আছে, সেটা হলো তোমার আয়রন। এই সাইটোক্রোমের মধ্যে আয়রন আছে, সাইটোক্রোমের মধ্যে আয়রন আছে। ঠিক আছে, আর এই আয়রনের একটা ধর্ম হইলো সে, এই যে তোমার তোমরা যেটা জানো যে সে Fe2+ হিসেবে থাকতে পারে, আবার Fe3+ হিসেবেও থাকতে পারে। তো ধরো আমাদের এখানে যে আয়রন গুলো আছে, এখানে একটা আয়রন আছে, সেটা তার সাথে তোমার Fe3+ আছে, মনে করো একটা আয়রন Fe3+। তার মানে তার সাথে কয়টা অ্যানায়ন যুক্ত থাকবে? 3টা পজিটিভ চার্জ, তার সাথে 3টা অ্যানায়ন থাকবে। ঠিক আছে, আচ্ছা তো আমরা দিলাম 3 3টা অ্যানায়ন এখানে আছে তার সাথে, যে 3টা পজিটিভ চার্জ 3+, এই জন্য তাকে নিউট্রাল করার জন্য 3টা অ্যানায়ন তার সাথে যুক্ত আছে। আচ্ছা, এখন বিজ্ঞানী লুন্ডেগড় উনি বলেন কি, যে কোষ ঝিল্লির ভেতরের দিকে ডিহাইড্রোজেনেজ বিক্রিয়া হয়। ডিহাইড্রোজেনেজ বিক্রিয়া মানে কি? ডিহাইড্রোজিনেজ বিক্রিয়া না, ডিহাইড্রোজিনেশন বিক্রিয়া হয়। আর এই বিক্রিয়াতে যে এনজাইম হেল্প করে সেই এনজাইমের নাম হলো ডিহাইড্রোজিনেজ এনজাইম। তো হাইড্রোজিনেশন বিক্রিয়া মানে হাইড্রোজেন অপসারণ, বুঝছো? কোন একটা যৌগ থেকে হাইড্রোজেনকে, ডি মানে হলো কি অপসারণ, এই ডি মানে অপসারণ, হাইড্রোজিনেশন মানে ডিহাইড্রোজিনেশন মানে হাইড্রোজেনকে অপসারণ। তো এরকম অনেক বিক্রিয়া আমাদের কোষের মধ্যে আছে যেখান থেকে হাইড্রোজেন অপসারিত হয়, বুঝছো? এই সব বিক্রিয়াগুলোকে আমরা বলি ডিহাইড্রোজিনেশন। এরকম ভাবে যদি কোনো বিক্রিয়া থেকে কার্বন ডাই অক্সাইড অপসারিত হয়, তো সেটাকে আমরা কি বলবো? ডিকার্বক্সিলেশন। ঠিক আছে, তো এখানে হাইড্রোজেন অপসারিত হয়, এই জন্য এই বিক্রিয়াগুলোকে বলে ডিহাইড্রোজিনেশন। তো যখন কোনো যৌগ থেকে হাইড্রোজেন অপসারিত হয়, তখন সেটা সাধারণত প্রোটন হিসাবে অপসারিত হয়, প্রোটন, বুঝছো? আর সাথে একটা ইলেকট্রন অপসারিত হয়, ইলেকট্রন। প্রোটন আর ডিহাইড্রোজেনেশন বিক্রিয়ার ফলে তৈরি হয় প্রোটন আর ইলেকট্রন। এগুলো কেন তৈরি হয়, কোত্থেকে তৈরি হয়? ধরো আমরা এরকম বললাম একটা যৌগ আছে, সেটা হচ্ছে যৌগের নাম হচ্ছে ধরো ডি। হ্যাঁ, তো সেই যৌগের মধ্যে বিক্রিয়ার মাধ্যমে এখান থেকে ইলেকট্রন তৈরি হয়, এটা থেকে ইলেকট্রন তৈরি হয়, আর তোমার প্রোটন তৈরি হয়। ঠিক আছে, ইলেকট্রন তৈরি হয় আর প্রোটন তৈরি হয়, মানে এখান থেকে হাইড্রোজেন অপসারণ ঘটে। আর এই যৌগ থেকে যখনই হাইড্রোজেনটা অপসারণ ঘটে, তখনই এখান থেকে হাইড্রোজেন অপসারণ মানে প্রোটন অপসারণ। তো প্রোটন অপসারিত হলে সেখান থেকে ইলেকট্রন অপসারিত হয়। ঠিক আছে, বিজ্ঞানী লুন্ডেগড়ের মতে এই ইলেকট্রনটা এই সাইটোক্রোমে গ্রহণ করে, ইলেকট্রনটা তোমার সাইটোক্রোমের যে আয়রন আছে সে গ্রহণ করে। আচ্ছা, তাহলে এরকম ধরো আমি এটাকে একটু সুন্দর করে লিখি, বা এটাকে আমরা আর বড় করে লিখতে পারতাম। আচ্ছা, এই ছোট করেই লিখি। আচ্ছা, তোমাদের কি এটা ক্লিয়ার বোঝা যাচ্ছে নাকি আর বড় করে লিখতে হবে? হ্যাঁ, আমি যে লিখছি Fe3+, এটা কি বুঝা তোমরা? জি স্যার, বোঝা যায়। বুঝা যায়, থ্যাংক ইউ। তাহলে বিজ্ঞানী লুন্ডেগড় বলেন যে এই আয়রন ইলেকট্রনটাকে গ্রহণ করে ফেলে। তো গ্রহণ করে ফেললে এই আয়রনের অবস্থা কি এরকম কেমন হবে বলো তো? Fe3+, সে যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তখন সে কি হয়ে যাবে? আয়রন 2+। ঠিক আছে, আচ্ছা। আর এই যে আয়রন 2+ হবে, তখন তার সাথে তো 3টা অ্যানায়ন যুক্ত থাকতো। এখন কয়টা অ্যানায়ন যুক্ত থাকতে পারবে? 2টা। 2টা। আচ্ছা, আমরা অ্যানায়ন গুলো আমরা আপাতত আমরা এই সাইটোক্রোম বিসি এটা মুছে দিই। তোমরা এটা নিতে মনে রাখো যে এটা হচ্ছে সাইটোক্রোম বিসি, আচ্ছা আমি এটারে, তাহলে এখানে Fe3+, সে যখন একটা ইলেকট্রনকে গ্রহণ করবে, তো গ্রহণ করার পরে সে হয়ে যায় Fe2+।
তো তখন সে কয়টা অ্যানায়ন তার সাথে রাখতে পারবে? দুইটা অ্যানায়ন। ঠিক আছে, তাহলে আরেকটা অ্যানায়ন কি হবে? দিক থেকে একটা ইলেকট্রন আসছে, আরেকটা অ্যানায়ন আসলে এই দিক থেকে কোষের ভিতরে ঢুকে যাবে। ঠিক আছে, তাহলে দেখো যেই সাইটোক্রোমটা একদম সেল মেমব্রেনের ভেতরের দিকে, সে একটা ইলেকট্রন গ্রহণ করলো, বিনিময়ে একটা ক্যাটায়ন সেলের ভিতরে দিয়ে দিল। আচ্ছা, আমরা একটু এদিক থেকে দেখি এই ক্যাটায়নটা আসলে কোত্থেকে আসলো, এটাও আমরা একটু দেখবো এখন। তারপরে তোমার যেটা হয়, এই ইলেকট্রনটা এখন তো তার কাছে ইলেকট্রনটা আছে, তো সে কি করে, তার পাশে আরেকটা এটাও তো একটা সাইটোক্রোম, তার মধ্যেও আয়রন আছে এবং সেটা তোমার Fe3+ হিসাবে আছে, Fe3+, এবং তার মধ্যে 3টা অ্যানায়ন আছে, তার মধ্যেও তোমার 3টা অ্যানায়ন আছে। তো দেখা যায় কি করে, এই আয়রনটা সে সাথে সাথেই এখান থেকে তার অ্যানায়ন তো সে ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিয়ে তো সে Fe2+ হয়েছে। এখন সে কি করে, এই পার্শ্ববর্তী আয়রন থেকে একটা অ্যানায়ন সে গ্রহণ করে, পার্শ্ববর্তী এই আয়রন থেকে অ্যানায়ন গ্রহণ করে। আর এই পার্শ্ববর্তী আয়রনটা সে এই আয়রনের কাছ থেকে, যে এই আয়রনের কাছ থেকে একটা ইলেকট্রন গ্রহণ করে। তো যদি একটা ইলেকট্রন গ্রহণ করে এই পার্শ্ববর্তী আয়রনটা, তখন এই আয়রনের অবস্থা কি হবে? Fe2+, কারণ সে একটা ইলেকট্রন গ্রহণ করে ফেলছে। আর সে যখন একটা ইলেকট্রন গ্রহণ করছে, সেটা কোত্থেকে করছে? এখান থেকে। এখান থেকে ইলেকট্রন গ্রহণ করলে সে অ্যানায়ন তো এখন তার সাথে কয়টা অ্যানায়ন থাকতে পারবে? তার সাথে কয়টা অ্যানায়ন থাকতে পারবে? দুইটা, কারণ সে তো Fe2+ হয়ে গেছে। আচ্ছা, দুইটা অ্যানায়ন থাকতে পারবে। আচ্ছা, এখন তার সাথে যে দুইটা অ্যানায়ন থাকবে, কিন্তু তার সাথে তো 3টা অ্যানায়ন ছিল, আরেকটা কই গেল? আরেকটা এই আয়রন যখন সে ইলেকট্রনটাকে তাকে দিয়ে দিচ্ছে, সে একটা অ্যানায়ন নিয়ে নিছে, তো অ্যানায়ন গ্রহণ করে সে আবার ইলেকট্রন দিয়ে অ্যানায়ন গ্রহণ করে আবার আগের অবস্থার মধ্যে ফিরে আসছে। ঠিক আছে, ওকে। এখন আসলে এখানে আমরা দেখি, কি চিন্তা করি। তারপরে এই আয়রন, সে তো এখন কি করলো, এই আয়রন আমরা দেখতেছি Fe2+ হয়েছে এবং তার সাথে দুইটা অ্যানায়ন আছে। সে তার পাশে এখানে যে আয়রন আছে, আরেকটা সাইটোক্রোম আছে, এই সাইটোক্রোমের মধ্যে আয়রন আছে, তো সেই আয়রনটাও এরকম Fe3+, আর তার সাথে এখানে তোমার 3টা অ্যানায়ন আছে। তো এই আয়রন এই পার্শ্ববর্তী আয়রনের সাথে অ্যানায়ন আর ইলেকট্রন বিনিময় করবে, সে তাকে ইলেকট্রন দিবে, বিনিময়ে সে তাকে অ্যানায়ন দিবে। ঠিক আছে, তো এখন যখন এই আয়রনের কাছ থেকে এই আয়রনটা অ্যানায়ন গ্রহণ করবে, তখন তার দুইটা অ্যানায়ন ছিল, অ্যানায়ন হয়ে যাবে কয়টা? 3টা। আর তার মধ্যে যে Fe2+ ছিল, অ্যানায়ন গ্রহণ করার সময় তো সে একটা ইলেকট্রন ছাড়লো, সেই ইলেকট্রনটা এই আয়রনকে দিয়ে দিচ্ছে, তো এই আয়রন এই ইলেকট্রনটা পেয়ে সে হয়ে যাবে Fe2+, আর অ্যানায়ন তো সে একটা ছেড়ে দিছে, তারে দিয়ে দিছে, তো তার এখানে অ্যানায়ন থাকবে কয়টা? অ্যানায়ন থাকবে তোমার 2টা। ঠিক আছে, তো তারপরে যেটা হবে সেটা হলো গিয়ে, এই আয়রনটা এখানে এই যে তোমার বাইরে, কোষের বাইরে অ্যানায়ন আছে, কোষের বাইরে অ্যানায়ন আছে, এখানে তোমার অ্যানায়ন আছে, এখানে তোমার অ্যানায়ন আছে কোষের বাইরে। যে আমরা বলছিলাম না যে কোষ ঝিল্লির মধ্যে তোমার অ্যানায়ন লাগানো থাকে, এই কোষ ঝিল্লির মধ্যে কিভাবে অ্যানায়ন আসছে, এটা আমরা দুইটা মতবাদ দিয়ে বলছি না, যে কিভাবে এই কোষ ঝিল্লির মধ্যে অ্যানায়ন আসছে। যে তোমার এখানে কোষ ঝিল্লির পাশে এখানে অ্যানায়ন থাকে, ধরো এই অ্যানায়ন এটা, তো এই আয়রনটা এখন কি করে, সে তো দুইটা অ্যানায়ন আছে আর 2+, সে এই অ্যানায়নটাকে সে গ্রহণ করে, এটাকে সে গ্রহণ করে সে হয়ে যায় এটা, আবার আগের মতো আগের অবস্থায় ফিরে যায়, মানে Fe3+ হয়ে যায়, 3টা অ্যানায়ন। আর তার ইলেকট্রনটাকে সে, তাহলে অ্যানায়ন এখান থেকে গ্রহণ করলো, আর তার এই ইলেকট্রনটাকে সে ছেড়ে দেয়। ঠিক আছে, এইভাবে। তো তোমরা দেখো আসলে প্রত্যেক ক্ষেত্রে কি হয়েছে, এদিকের আয়রন প্রথমে সে ইলেকট্রন গ্রহণ করছে, তারপর ইলেকট্রনটাকে পাশের আয়রনকে দিচ্ছে, আর এই আয়রন থেকে অ্যানায়ন গ্রহণ করছে, এখানে আয়রনটা, তারপরে তার ইলেকট্রনটাকে এই আয়রনকে দিছে, তার এখান থেকে অ্যানায়ন সে গ্রহণ করছে, এইভাবে এই আয়রনটা তার ইলেকট্রনটাকে সে বাইরে পাঠা দিছে, বাইরে থেকে অ্যানায়ন গ্রহণ করছে। তো এইভাবে অ্যানায়ন গুলা, এই আয়রনটা অ্যানায়ন কোন দিকে পাঠাচ্ছে? এইদিকে পাঠাচ্ছে, এই আয়রনটা অ্যানায়ন পাঠাচ্ছে এদিকে, এই আয়রনটা অ্যানায়ন পাঠাচ্ছে এদিকে। তো এইভাবে অ্যানায়ন কোথায় ঢুকতেছে? অ্যানায়ন ঢুকতেছে কোষের, ঠিকই কোষের ভেতরে না বাইরে? কোষের ভিতরে। হ্যাঁ, এইভাবে অ্যানায়ন ঢুকতেছে কোষের ভেতরে।
আর ইলেকট্রন কোষের ভিতরে তৈরি হয়েছিল বিক্রিয়ার মাধ্যমে, ডিহাইড্রোজেনেশন বিক্রিয়ার মাধ্যমে। এই ইলেকট্রনটা প্রথমে এই আয়রনে গ্রহণ করলো, তারপর সেই ইলেকট্রনটাকে পাশের আয়রনকে দিয়ে দিছে, তারপর এই ইলেকট্রনটা পাশের আয়রনকে দিয়ে দিছে, তারপরে সে পাশের আয়রনটা ইলেকট্রনটাকে একদম কোষের বাইরে পাঠিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো এইভাবে আমরা দেখতেছি বিজ্ঞানী লুন্ডেগড় বলতেছেন যে এই যে সাইটোক্রোম গুলা, এখানে 3টা সাইটোক্রোম একসাথে একটা চেইন গঠন করছে। লুন্ডেগড়ের মতবাদ হলো এরকম সাইটোক্রোম চেইনের মাধ্যমে একটা ইলেকট্রন কোষের ভেতরে ডিহাইড্রোজেনেশন বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয়েছিল, সে কোষের ভেতর থেকে বাইরে বের হয়ে যায়, আর কোষের বাইরের থেকে অ্যানায়ন কোষের ভেতরে ঢুকে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি বুঝালাম তোমাদেরকে, যে লুন্ডেগড়ের মতবাদ অনুসারে কিভাবে একটা অ্যানায়ন সাইটোক্রোম চেইনের মাধ্যমে কোষের ভেতরে ঢুকে, আর এই কোষের ভেতর থেকে ইলেকট্রন বাইরে চলে যায়। ঠিক আছে, বাইরে গিয়ে যাওয়ার পরে ইলেকট্রনের ফেট হলো এরকম, এই ইলেকট্রন আর এই যে প্রোটন বাইরে যায়, এই প্রোটন ইলেকট্রন আর বাইরে থেকে অক্সিজেন, এগুলা মিলে তোমার তখন বাইরে কোষের বাইরে পানি হয়ে যায়। ঠিক আছে, এটা হলো লুন্ডেগড়ের মতবাদ। তো এই মতবাদ অনুযায়ী দেখো তোমরা কোষের ভিতরে কি ঢুকলো, অ্যানায়ন না ক্যাটায়ন? কোষের ভেতরে কি ঢুকলো? অ্যানায়ন ঢুকলো। তাহলে ক্যাটায়ন কেমনে ঢুকে? তো ক্যাটায়ন ঢুকে কিভাবে, সেটার জন্য সেটা আসলে এইভাবে ঢুকে, এইভাবে। যখন আমাদের অ্যানায়ন যখন ভিতরে ঢুকে গেল, তাহলে তোমরা বলো তো এই দুই পাশে চার্জের একটা ব্যবধান তৈরি হবে না? এই পাশে কোন চার্জটা বেশি হয়ে যাবে? নেগেটিভ চার্জ, কারণ আরো নেগেটিভ চার্জ ভেতরে প্রবেশ করছে। আর এই পাশে কোন চার্জ বেশি হবে? পজিটিভ চার্জ বেশি হয়ে যাবে, কারণ এই পাশ থেকে নেগেটিভ চলে গেছে। আমরা যে কোষের বাইরে থেকে অ্যানায়ন ভিতরে ঢুকে গেছে, হ্যাঁ, এই জন্য ভেতরে নেগেটিভ হয়েছে। আর যেহেতু অ্যানায়ন এই পাশ থেকে চলে গেছে, এই জন্য এই পাশে কি বেশি হয়ে গেছে? পজিটিভ চার্জ বেশি হয়ে গেছে। তো এই পাশে যেহেতু পজিটিভ চার্জ বেশি হয়ে গেছে, এই জন্য একটা ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট তৈরি হয়েছে। এই পাশে পজিটিভ চার্জ বেশি, এই পাশে পজিটিভ চার্জ কম। তো তখন কি হবে, তখন তোমার এইখান থেকে কিছু ক্যাটায়ন আছে, তারা আর শক্তি রাখবে না, যেহেতু এই পাশে ক্যাটায়ন বেশি, এই পাশে ক্যাটায়নের ঘনত্ব কম, ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট হয়েছে, এই পাশে নেগেটিভ চার্জ বেশি হয়ে গেছে, এই জন্য সেই পজিটিভ চার্জ এই পাশ থেকে নিষ্ক্রিয় পদ্ধতিতে এই পাশে চলে আসবে। ঠিক আছে, এটা একটা মেটালিক কোন আয়ন, মেটালিক যেগুলো আছে সবই তো ক্যাটায়ন হয়, এই জন্য আমরা এম দিয়ে দেখালাম। ঠিক আছে, এরকম। এখন এটা কিন্তু তোমার সেল মেমব্রেন দিয়ে সরাসরি ঢুকতে পারবে না। তোমাদের কি মনে হয় সরাসরি ঢুকতে পারবে? সে তো আয়ন, আয়ন কি লিপিডের ভিতর দিয়ে ঢুকতে পারবে? না, কারণ আয়ন তো ওয়াটার সলিউবল, সে তো চর্বির মধ্যে দ্রবণীয় না। তো সেই জন্য আমাদের এখানে প্রোটিন লাগবে। সেল মেমব্রেন তো অনেক প্রোটিন থাকে আমরা জানি, এরকম একটা প্রোটিনের ভিতর দিয়ে এগুলোকেই আমরা বলি ট্রান্সপোর্টার, বুঝছো? যে এখানে একটা সাইটোক্রোম আমরা দেখালাম ট্রান্সপোর্টার, এরকম প্রোটিন দিয়ে সে এই পাশ থেকে ওই পাশে চলে যায়। প্রোটিন তো ওয়াটার সলিউবল, যে প্রোটিনের ভেতর দিয়ে ছিদ্র আছে, আবার প্রোটিন আকার চেঞ্জ করেও পারে। তো সেটা সেই প্রোটিনের মাধ্যমে এই পাশ থেকে ওই পাশে একটা ক্যাটায়ন চলে যাবে। লুন্ডেগড়ের মতবাদ অনুসারে এইভাবে অ্যানায়ন এবং ক্যাটায়ন কোষের ভেতরে ঢুকে। তোমরা কি বুঝছো পুরো ব্যাপারটা? ঠিক আছে, আচ্ছা। তারপরে যদি সমস্যা হয় তোমরা এটা তো রেকর্ড দিয়ে দেওয়া হবে, তোমরা আবার পজ দিয়ে দিয়ে সুন্দর করে বোঝার চেষ্টা করবে, হ্যাঁ, তো ক্লিয়ার করে তোমাদের বইয়ের লেখা নাই। আচ্ছা, তাহলে এটা আমরা বুঝলাম লুন্ডেগড়ের মতবাদ অনুসারে কিভাবে একটা অ্যানায়ন ভেতরে ঢুকে, ক্যাটায়ন কিভাবে বাইরে যায়। ঠিক আছে, আচ্ছা, লুন্ডেগড়ের মতবাদ শুধু পড়া হলো। এখন কয়টা বাজে? 4:15 হয়ে গেছে। তাহলে তো আমরা সক্রিয় শোষণের আসলে অনেক মতবাদ আছে, আমি মনে করতেছি না তাহলে আজকে আর না পড়াই, নাকি বলো? আজকে কি আর পড়াবো? স্যার 5:13 বাজে। হ্যাঁ, তা আমার মনে হয় আজকে আর না পড়াই। ঠিক আছে, আমার ইচ্ছা ছিল জি আজকে স্যার। পুরো আয়ন শোষণী গুলা পড়ায় ফেলবো, কিন্তু যেহেতু আমাদের ক্লাসটা বেশি লেন্দি হয়ে গেলে তোমরা বোর হয়ে যাবে, পরে দেখা যাবে যে উদ্ভিদ চরিত্র তোমাদের মজা উঠে গেছে। ঠিক আছে, আমি চাচ্ছি না যে একটু বুঝার চ্যাপ্টার, যেটা কিনা মজার চ্যাপ্টার, সেটা তোমরা কঠিন বানাও। তাহলে তোমরা ওই লুন্ডেগড়ের মতবাদ পর্যন্ত সুন্দর করে রিডিং করবা। ঠিক আছে, আর এখান থেকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবো আগামীকালকে, তারপরে আমরা পরবর্তী অংশটুকু শুরু করবো। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।